গুড মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ বেসিক ইংলিশ গ্রামারের আমার 14 নম্বর ক্লাস। আজকে আমার টপিক কনজাংশন। কনজাংশন কাকে বলে? কনজাংশন হচ্ছে কানেক্ট করবে। যখন দুটো শব্দকে কিংবা দুটো ফ্রেজকে কিংবা দুটো সেন্টেন্সকে যুক্ত করে যে সকল ওয়ার্ডগুলো, সেই সকল ওয়ার্ডগুলোকে বলছি কনজাংশন। আমরা একদম প্রাথমিক লেভেলে শিখেছিলাম, যেমন এন্ড, বাট, অর, এগুলো শিখেছিলাম তো। আজকে আমরা একটা ক্লাসের মধ্যে দেখিয়ে দেব কত ভালো ভালো কনজাংশন আছে। ভালো ভালো কেন এই কথা বলছি, ওই কনজাংশন গুলো জানলে আমাদের যে কোনো সেন্টেন্সকে, খুব কঠিন কঠিন সেন্টেন্সকে অতি সহজে কিন্তু ট্রান্সক্রাইব করতে পারবো। আজকে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকবারই আমি একটা কথা করে বলি যে যদি টেন্সের স্ট্রাকচার শেখা যায়, সেখানে হয়তো বাক্যটার গঠন প্রণালীটি জানতে পারবো, কিন্তু পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে গেলে আরো অনেক কিছু শিখতে হয়। সেখানে ফ্রেজ থাকে, সেখানে ইডিয়মস থাকে, হ্যাঁ, তার মধ্যেও আরেকটা পার্ট হচ্ছে এই কনজাংশন। এই কনজাংশন জানলেও কিন্তু আমি অনেক বাক্যকে আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমি ইউজ করতে পারবো। আজকে আমি সেইটা কভার করার চেষ্টা করব। প্রথমেই দেখে নাও, কনজাংশনকে দুটো ভাগে আমি ভাগ করছি। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং, কনজাংশন, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। শর্টে লিখে দিন, যে ইউএনসি করে শিখলাম, হ্যাঁ, কনজাংশন। এই কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে একটু জেনে রেখে দাও। এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা হচ্ছে যখন সমপরিমাণ জিনিস আমি অ্যাডজাস্ট করব, যোগ করব, যুক্ত করব। সমপরিমাণ মানে দুটো সমান ওয়ার্ডের মধ্যে হতে পারে, দুটো সমান ফ্রেজের মধ্যে হতে পারে, দুটি সমান সেন্টেন্সের মধ্যে এটা হতে পারে। এখানের মধ্যে ক্লজের কোনো ব্যাপার নেই। আর সাবঅর্ডিনেটিং মানে হচ্ছে যখন ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর বাকিটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেইটাকে যখন আমি যুক্ত করব যে সকল কনজাংশন গুলো দিয়ে, সেগুলোকে আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো। তোমরা মোটামুটি জেনে রেখে দাও, কনজাংশনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কোঅর্ডিনেটিং, একটা সাবঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিংটা কি বলে দিলাম, সাবঅর্ডিনেটিংটাও বলে দিলাম। এখানে ক্লজের ব্যাপার, প্রিন্সিপাল ক্লজ একটা থাকবে, তার সঙ্গে সাব ক্লজগুলো যোগ হবে। আর এখানে সব ওয়ার্ডে ওয়ার্ডে, ফ্রেজে ফ্রেজে বা সেন্টেন্সে যোগ করব। কেমন? এইবার আমি ওই এন্ড, বাট, অর দিয়ে বাক্য আমরা অনেক করেছি। যেমন সোজা সোজা দেখো, আমি প্রথমেই যেটা লিখি আসবো, রাম and Sam are friends, and the conjunction Ram or Sam will come. রাম অথবা শ্যাম আসবে, or the conjunction। এগুলো তো গেল আমার সোজা সোজা কোনো কনজাংশন। আজকে আমি তোমাদের বেশ কিছু কনজাংশন দেখিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তাহলে অনেক কঠিন কঠিন বাক্যকে তোমরা ট্রান্সক্রাইব করতে পারবে এবং ভালো লাগবে। আমি বারবার বলি, শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার শিখলেই আমরা কিন্তু বাক্য বানাতে পারি না। বাক্যকে ঠিকভাবে তৈরি করতে গেলে আরো অনেক কিছু শিখতে হয়। তার মধ্যে ফ্রেজ আছে, ইডিয়মস আছে, আর এই কনজাংশনের ভূমিকাও কিন্তু অনেকটা আছে, অনেকটা আছে। আজকে তুমি বাক্যগুলো দেখলেই বুঝতে পারবে কত কঠিন কঠিন বাক্য শুধুমাত্র কনজাংশন ইউজ করে জিনিসটা কত সোজা হয়ে যাচ্ছে। আর কনজাংশন যদি আমি ইউজ না করি, তাহলে বাক্যটাকে আমি ট্রান্সক্রাইব করতে পারবো না। বুঝতে পারছো? একটা ট্রান্সলেট করতে গেলে এর কতখানি গুরুত্ব আজকে একটু দেখে নাও। both dot dot and, এই both and মানে হচ্ছে ও শব্দ যখন দুটোর মধ্যে এটাও আছে। যেমন আমি
পেন খাতা দুটোই এই হর্ষই, দুটোই এই হর্ষইটার জন্য। অ্যান্ড মানে তো দুটো যোগ করে দিই, কিন্তু যখন এই দুটোই শব্দটা দেওয়া থাকে, শুধু দেখে না, যেমন আমি পেন খাতা দুটোই চাই, দুটোই চাই, এই যে হর্ষইয়ে জোর দিলাম, দেখো আমি যদি বোথ অ্যান্ড ইউজ না করি তাহলে আই ওয়ান্ট এ পেন অ্যান্ড এ এক্সারসাইজ বুক। কিন্তু এই বাক্যটার এই যে দুটোই, এই মানেটা কিন্তু দাঁড়াবে না। আমি পেন খাতা দুটোই চাই যখন জোর দিয়ে দেবে, তখন দেখো আই ওয়ান্ট। এইবার দুটো যে আমার অপশন, এই দুটো অপশনের আগে বোথ দিয়ে দাও, বোথ পেন, এইবার অ্যান্ড দাও, অ্যান্ড এক্সারসাইজ বুক। আমার পেনটা, পেনের আগে বোধ দিলাম আর এক্সারসাইজ বুকের আগে অ্যান্ড দিলাম, তবে এই দুটোইতে জোর দিতে গেল। এইবার তুমি যদি এইটা ইউজ করতে না পারো, জিনিসটা কিন্তু অনেকটা আলগা হয়ে যাবে, হালকা বাক্য হয়ে যাবে। তখন কি বলবে? আই ওয়ান্ট বুক, সরি পেন অ্যান্ড এক্সারসাইজ বুক। তাহলে দুটোইটা লিখতে পারলাম? পারলাম না। সেই জন্য বলছি এইটা জানা অত্যন্ত জরুরি। অর মানে আমরা অথবা বলেছিলাম, রাম অথবা শ্যাম যাবে। অর এটা ছাড়াও আমি কত ভালোভাবে ব্যাখ্যা করতে পারি, দেখো যখন কন্ডিশন হয়ে যাবে, তাড়াতাড়ি করো তা না হলে অন্য একটা ঘটবে, খুব পড়ো তা না হলে ফেল করবে, পড়ো তা না হলে, এই যে তা না হলে, এইটার জন্য কিন্তু আমি অরটাকে ইউজ করে দেবো। দেখো কত সুন্দর, দেখো এখানে বাংলা লিখছি, তা না হলে, এইটা ইউজ করতে, বুঝেছো? যেমন দেখো তাড়াতাড়ি করো তা না হলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করো তা না হলে দেরি হয়ে যাবে, এই তা না হলের জন্য আমি অরটা ইউজ করব। যেমন দেখো মেক ফার্স্ট or you will be late। এখানে কিন্তু অথবা না, নচেত বা না হলে, এই ক্ষেত্রে আমি এটা ইউজ করলাম, মেক ফার্স্ট or you will be late। তারা ভালো করে পড়ো, এই যে ভালো করে পড়ো তা না হলে পরীক্ষায় কম নাম্বার পাবে। এই যে রিড অ্যাটেন্টিভলি বা স্টাডি অ্যাটেন্টিভলি, অর তা না হলে ইউ উইল গেট পুয়ার মার্কস। বুঝে গেছে পরের ব্যবহার? তারপর দেখ আইদার অর, আইদার অর এর ইউজটা করবো কখন? হয় তুমি নয় আমি, এটা কিন্তু পজিটিভ সেন্সে, হয় তুমি যাবে নয় আমি যাব, দুজনেই কিন্তু যাব না। বোথ এন্ড যেমন করেছিলাম, রাম বোথ রাম এন্ড স্যাম উইল গো
রাম এবং শ্যাম দুজনেই যাচ্ছে, এখানে দুজনের মধ্যে একজন যাচ্ছে পজিটিভ বাক্য, তখন কিন্তু আমি আইদারটা প্রথম সাবজেক্টের আগে আর দ্বিতীয় সাবজেক্টের আগে অরটা বসাবো। যেমন দেখো, রাম এবং শ্যামের মধ্যে একজন যাবে, এইটার আগে আইদার বসাবো, তারপরে অর দিয়ে এটা বসাবো। হয়েছে? তা কি লিখছি দেখো, আইদার রাম or Sam will go। প্রথম সাবজেক্টের আগে আইদার, সেকেন্ড সাবজেক্টের আগে অর, আর এর অনুযায়ী আমি উইলটা বসিয়ে দিলাম, আইদার রাম অর স্যাম উইল গো। কেমন? এবার দেখো, আমি তিনটে কনজাংশন দিচ্ছি, শুনতে কাছাকাছি একরকম হলেও কিন্তু তিনটে তিন জায়গায় ব্যবহার করবো। সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, একটা তো অনেকটা পার্থক্য আছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই বললেই মনে হবে, কিন্তু আছে। যেমন দেখো, টিল, এই টিল মানে হচ্ছে পর্যন্ত, পর্যন্ত। আচ্ছা, আমি মনে করো পর্যন্ত যেখানে শব্দটা থাকবে তখন আমি এইটা ইউজ করব। আর আনটিল, এটা হচ্ছে না পর্যন্ত, না পর্যন্ত, এই নাটা যোগ হয়ে যাবে আনটিল জায়গায়। যেমন দেখো, আগে আমি এটা দেখাচ্ছি, দেখো আমি সন্ধ্যা 6টা, 6:30, 6:30 পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দেখো, আমি সন্ধ্যা 6:30 পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তাহলে দেখো আমি অপেক্ষা করেছিলাম, এই যে পর্যন্ত আছে, পর্যন্ত মানে হচ্ছে এইটা, তাহলে আই ওয়েটেড, পাস্ট টেন্সে করে দিলাম, আই ওয়েটেড টিল, আই ওয়েটেড টিল পর্যন্ত 6:30 PM। দেখো এতখানি বাক্যটা আমার কত ছোটর মধ্যে হয়ে গেল, একদম 100% এইটার ট্রান্সলেশন এটা বুঝে গেছে। এবার আনটিলের ব্যাপারটা দেখো, ট্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করো। এই দেখো পর্যন্তর আগে একটা না আছে, তাই না পর্যন্ত হয়ে গেল আনটিল। এইবার এটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, অপেক্ষা করো, তাহলে ওয়েট আনটিল, ওয়েট আনটিল the train arrives। Wait until the train arrives। ট্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করো। কেমন? এইবার দেখো, এইটার সঙ্গে কাছাকাছি দেখ মনে হবে যেন আমার কাছাকাছি, কিন্তু অনেকটাই পার্থক্য আছে। স্টিল, STILL, স্টিল, স্টিল মানে হচ্ছে তবুও, এই তবুও অর্থে ব্যবহার করবো, তবুও। তুমি ঘৃণা করো তবুও তোমাকে ভালোবাসে, এইখানে তবুও করার কথা তো। আমি মনে করি নিয়ম, তুমি
ওকে ঘৃণা করো, ঘৃণা করো, তবু ও তোমাকে ভালোবাসে, ভালো ভালোবাসে। দেখো, তুমি ওকে ঘৃণা করো তবুও ও তোমাকে ভালোবাসে, এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন কনজাংশনটা তোমার খুব ভালোভাবে জানা থাকবে। এইখানে আমি স্টিল কথাটা ইউজ করবো। তুমি ওকে ঘৃণা করো, এটা সিম্পল একটা প্রেজেন্ট টেন্স করে দাও, ইউ হেট হিম, স্টিল তবু হি লাভস ইউ। বুঝে গেল? এবার দেখো, দো ইয়েট, দুটো যখন আলাদা আলাদা কন্ডিশন ঘটে যাবে একটা বাক্যের মধ্যে, তখন আমি এটা ইউজ করব। যেটা হওয়া উচিত ছিল না, একটা কাজের সঙ্গে অন্য কাজটা সামঞ্জস্য নয়। মনে করো রাম দারুণ খেলেছিল কিন্তু হেরে গেছিল। দেখো, দারুণ খেলার সঙ্গে যেটা সম্পর্ক ছিল নিশ্চয়ই, সেটা কিন্তু হচ্ছে না। এখানে হচ্ছে উল্টো, এখানে কি হচ্ছে, দো দেবো সেই জন্য। আর তারপর যেমন দেখো, যদিও আকাশ পরিষ্কার, যদিও আকাশ পরিষ্কার, তবুও বৃষ্টি হচ্ছে। এরকম মাঝে মাঝে হয় না, ফাঁকা মেঘে বৃষ্টি হচ্ছে। এই যদিও আর তবুও থাকলে আমি এইটা ইউজ করব। এই যদিওর জায়গায় এইটা আর তবুওর জায়গায় এইটা বসিয়ে দেবো। দেখো, আকাশ পরিষ্কার, তার আগে আমি এটা বসিয়ে দিতে বলছি, দো দ্য স্কাই ইজ ক্লিয়ার, ইয়েট ইট ইজ রেনিং, নিচে লিখছি। দেখো, যদিও আকাশ পরিষ্কার তবুও বৃষ্টি হচ্ছে, দো দ্য স্কাই ইজ ক্লিয়ার ইয়েট ইট ইজ রেনিং। এবার দেখো, আদার দেন, এগুলো কিন্তু জানো তো সব কো রিলেটিভ, কেমন, এগুলো কো রিলেটিভ কনজাংশন। আদার দেন, খুব ভালো একটা বাক্য তৈরি হয়ে যাবে। তুমি ছাড়াও আমার অনেক বন্ধু আছে, এই ছাড়াও, এই ছাড়াও ও আবার একটা তারপরে আছে। যেমন দেখো, তুমি ছাড়াও আমার আরো, এই ছাড়াও আরো এরকম যখন বাক্য আমি ব্যবহার করব, তখন আমি এইটা ইউজ করব। তুমি ছাড়াও আমার আরো বন্ধু আছে, বাক্যটা কিন্তু লিখবো ঘুরিয়ে, আমার আরো বন্ধু আছে তুমি ছাড়াও। এই তুমি ছাড়াও এটাকে সেকেন্ড ফ্রেজে আনবো, তুমির আগে দেন দেবো। তাহলে আমার আছে অনেক বন্ধু, আই আরো বন্ধু আছে, সরি, তার মানে আরো বন্ধু, অনেক বন্ধু বলে নি, তাহলে আই হ্যাভ আদার ফ্রেন্ডস, I have other friends than you, than you, তুমি ছাড়াও।
হয়েছে? আমার এই জামাটা ছাড়াও অন্য জামা আছে, আরো জামা আছে। যখন এরকম ব্যবহার করব, তাহলে আই হ্যাভ আদার শার্টস দেন ইট। এই চকটা ছাড়াও আরো চক আছে, আই হ্যাভ আদার চকস দেন ইট। আরো অনেক, এখানে আদার না বলে মেনি বলতে পারো, আই হ্যাভ মেনি চকস দেন ইট। তাহলে কত সুন্দর না? শুধুমাত্র এই কনজাংশনের উপর ডিপেন্ড করে আছে। তাই বলি বারবার, টেন্স জানলে আমি কিন্তু ইংরেজি সব শিখে গেলাম এই ধারণা ত্যাগ করো। এগুলো শিখতে হবে, এগুলো মন দিয়ে শেখো। তুলনা করতে, তুলনা করতে আমরা যখন মতো ব্যবহার করি না কোনো কিছু তুলনা করতে, আমি হাতির মতো মোটা, আমটা চিনির মতো মিষ্টি, বুঝলি তো? তখন দেখো, আমি ওটাই লিখছি, আমারটা লিখছি না। আমটি চিনির মতো মিষ্টি। মিষ্টিটা কেমন তাকে বোঝানোর জন্য আমি চিনিকে নিয়ে এলাম। চিনি তো আমার স্বাদ জানি, তাহলে মিষ্টির প্রকার হয়তো আমার বলার দরকার নেই। আমি চাকা চাকা চিনির মতো বলে দিয়েছি, মধুর মতো বলে দিয়েছি। এরকম যখন তুলনা করে দিই তখন বুঝে যাই এটা কি রকম বোঝাতে চাইছে। তাহলে আমটি মিষ্টি কেমন হচ্ছে, চিনির মতো। দা ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ সুগার। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখবে তুলনায় যখন নেগেটিভ সেন্স আসবে, আমটা মিষ্টি কিন্তু চিনির মতো মিষ্টি নয়, তখন বলুন দেখো এটা এখানে আমটা চিনির মতো মিষ্টি নয়, এই নয়টা দিলাম। নয়টা যখন দেবো তখন আমি এইখানটা কি করে বলতো, ইজের পর একটা নট দেবো, আর অ্যাজটাকে খালি শো করে দাও। দ্য ম্যাঙ্গো ইজ নট, শো বললো মন লিখে দিলাম। হ্যাঁ, দ্য ম্যাঙ্গো ইজ নট সো সুইট অ্যাজ সুগার। তার মানে আমটা চিনির মতো মিষ্টি না। তাহলে যখন তুলনা করব চিনির মতো মিষ্টি, তখন নটটা হবে না, এখানে অ্যাজ হবে। দ্য ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ সুগার। আর যখন নেগেটিভ হবে তখন ইজ এর পরে একটা নট বসাবো আর অ্যাজটাকে শো করে দেবো। বোঝা গেল? কত সুন্দর না? এবার একটা দেখাচ্ছি, এটা খুব সুন্দর কনজাংশন একটা। নো সুনার দেন, নো সুনার দেন, নো সুনার দেন, আর এখানে লিখে দিই নো সুনার দেন। জেনে রেখে দাও, আমি কিন্তু একটার ব্যবহার দেখাবো। হার্ডলি হোয়েন, বা বিফোরও লিখতে পারতাম, হার্ডলি হোয়েন বিফোর। স্কেয়ারসলি, এখানে হোয়েন বা বিফোর, এতগুলো হয়। আমি বলছি শোনো, সবই একই ধরনের বাক্যতে ইউজ হয়। তুমি এক কাজ করো, শুধুমাত্র এইটা ধরে রাখো। দেখো এখানে ছোট্ট একটা খালি নোশনের পর দেন আছে, এই এদেরকে কখন বিফোর না দেন বসিয়ে দেবে, গুলিয়ে যাবে। তুমি এদেরকে এখন অফ রাখো, এটা হয় খালি দেখিয়ে দিলাম। আমি শুধু তোমাদের এই দিয়ে দিয়ে বাক্যটা শিখিয়ে দিচ্ছি। যেমন দেখো, শিক্ষক মহাশয় ক্লাসে
ঢুকতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। দেখো, শিক্ষক মশাই ক্লাসে ঢুকতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। এইবার ঢুকতে না ঢুকতেই এই রকম একই কথা, ঢুকতেই যদি বলে না দিয়ে যদি বলতো এই বাক্যটায় শিক্ষক মশাই ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছেলেরা উঠে দাঁড়ালো। আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাই ট্রেন ছেড়ে দিল। বলে না, একটা জিনিস হতে না হতেই যখন একটা হয়ে যাবে তখন আমি এই নো সুনার দ্যানটা ইউজ করব। খুব সেন্সিটিভ একটা জিনিস, যে এই দুটো বাক্যের মধ্যে দেখো, একটা শিক্ষক মশাই ক্লাসে ঢোকা আর ছাত্র উঠে দাঁড়ানো, দুটো অ্যাক্টিভিটি থাকবে। দুটো অ্যাক্টিভিটির মধ্যে যে কাজটা আগে ঘটবে সেটা আমি আগে লিখবো, তার আগে আমি কি করব, সাবজেক্টের আগে হ্যাডটাকে ইউজ করব। খেয়াল রাখবে, আমি হ্যাড দিয়ে করবো, ডিড দিয়ে করা যায়, আমি হ্যাড দিয়ে শেখাবো। কেমন? এই নো সুনারটাকে লিখে দেবে। দেখো, নো সুনার হ্যাড the teacher entered the classroom, শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকতে না ঢুকতেই, এইবার দেনের ইউজটা দেন। এবার সেকেন্ড পার্সন ছাত্ররা উঠে দাঁড়ালো, খালি লিখে দাও the students stood up। শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। নো সুনারটাকে সবার আগে রাখবো, প্রথম যে কাজটা হয়েছে সেই কাজটার আগে ঘটানোর জন্য আমি আগে হ্যাডটাকে ইউজ করবো, তারপর সাবজেক্ট ইউজ করবো। নো সুনার হ্যাড সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে আমি অবজেক্টটা দেওয়ার পর দেন বাকি যে কাজটা আছে, বাকি যে কাজটা সেটা আমি এখানে লিখে দেবো। হয়েছে? এই ছিল আমার আজকে কনজাংশনের ক্লাস। মোটামুটি একটা কনজাংশন সম্বন্ধে ধারণা দিতে পারলাম, আর কিছু ভালো ভালো সেন্টেন্সকে কিভাবে তৈরি করতে হবে কনজাংশনের সাহায্যে সেটা দেখিয়ে দিলাম। পার্ট অফ স্পিচের লাস্ট পার্টটা করে নিল ইন্টারজেকশন। পরের ক্লাসে দেখা হচ্ছে, আজকের মতো এইটুকুই, বাই।